এই যে সেল সাইকেল বা কোষ চক্র, মাইটোসিস যখন পড়বো একবারে পড়ে ফেলবো আমরা। এখন কোষ চক্র যেটা, এটার জন্য আমি নোট তৈরি করছি। এই এক নোট পড়লে তোদের সব মানে তোমাদের সব কভার হয়ে যাবে। তোদের বলাটা কেমন লাগে? আচ্ছা, যদি তোমরা এই একটা নোট পড়ো তাহলে তোমাদের সব পড়া কভার হয়ে যাবে। কিভাবে? এই নোটে আমি সব নিয়ে আসছি। দেখো তাহলে, একটা কোষের দুইটা দশা বা দুইটা ফেজ থাকে। তোমার যেরকম জীবনে অনেক ঘটনা, এর জাস্ট দুইটা ঘটনা, একটা কি ইন্টারফেজ আর একটা কি এম ফেজ। এম ফেজ মানে কি মাইটোটিক ডিভিশন, বা যেখানে তার বিভাজিত হচ্ছে বা কোষ বিভাজন হচ্ছে, এটা তার এম ফেজ, বুঝছো? আর বাকি যে টাইমটা সেটা হচ্ছে তার ইন্টারফেজ। তাহলে ইন্টারফেজে কি করে সে? ইন্টারফেজে এই যে কোষ বিভাজন হবে, বিভাজনের সে প্রস্তুতি গ্রহণ করে, বুঝছো? এই এম ফেজ মনে করো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা। তাহলে তুমি কি করতেছো? মেডিকেল ভর্তি পরীক্ষা মাত্র 1 ঘন্টা সময়, তাই না? 1 ঘন্টা দিয়ে তোমার শেষ, কিন্তু তুমি 2 বছর ধরে প্রিপারেশন নিতে আসো, তাই না? তার মানে কি ইন্টারফেজ দশা যে প্রিপারেশনের সময়, এটা অনেক বড়। এই প্রিপারেশনের সময় কত? প্রিপারেশনের সময় হচ্ছে 90 থেকে 95% সময় তোমরা এটাতে ব্যয় করতেছো। আর যে এম ফেজ, এটাতে তুমি ব্যয় করতেছো 5 থেকে 10% সময় মাত্র। তাহলে প্রিপারেশনের সময়টা অনেক বেশি। এরপর ইন্টারফেস যেহেতু অনেক বড়, এটাকে আমরা কয়েকটা ধাপে ভাগ করছি, G1 S G2। তাহলে G1 দশায় সে কতটুকু সময় ব্যয় করে? G1 দশায় ব্যয় করে 30 থেকে 40%, বুঝছো? এস পর্যায়ে এখানে কতটুকু ব্যয় করে? 30 থেকে 50% সময়। আর G1 S G2 এটাতে কত? এটাতে হচ্ছে 10 থেকে 20%। তাহলে এই যে পার্সেন্টেজ কোথায় কতটুকু সময় ব্যয় করে, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু লাগবে, বুঝছো? আমার এখনো মনে আছে বলে বলতে পারতেছি, আমার এখনো মনে আছে, এভাবে পড়ছিলাম আমি, কারণ এটা লাগবেই, না হলে তো তোমাদেরকে বই দেখে পড়াই ফেলতে পারতাম। মনে আছে বলে তো বলতে পারতেছি। হ্যাঁ, এই যে ভালো কথা বলছে, সবাই সুন্দর, বুঝছো? আচ্ছা, এই তোমরা তোমরা ক্লাসে ব্যাক করো। তাহলে দেখো, তাহলে এম ফেজ হচ্ছে 5 থেকে 10, এটা হচ্ছে 90 থেকে 95। G1 কত, এস কত, G2 কত, সব প্রত্যেকটা সময় লাগবে। এখন কোন দশায় কি হয় দেখো, G1 দশায় কি হয়, যেই দুইটা জি আছে, জি মানে আমরা বলবো প্রস্তুতি। কিসের প্রস্তুতি? পরের যে ধাপ আছে সেটার প্রস্তুতি, বুঝছো? জি মানে কি? প্রস্তুতি। কিসের প্রস্তুতি? পরের যে ধাপ আছে এটার প্রস্তুতি। তাহলে G1 দশায় সে কি করবে? এস যে ধাপ আছে এটার প্রস্তুতি গ্রহণ করবে। খুবই ইজি, ঠিক আছে? তাহলে G2 এটাও কি জি আছে, তার মানে G2 ধাপে কি করবে? এই যে এম ফেজ এটার প্রস্তুতি গ্রহণ করবে, ঠিক আছে? তাহলে G1 দশায় সে কি হচ্ছে? সে এস এর প্রস্তুতি গ্রহণ করতেছে। আর কি কি ঘটনা ঘটতেছে এটা বলি, দেখো। তাহলে এম ফেজ, কোষ বিভাজন হলো, কোষ বিভাজন হয়ে এখন নতুন কোষ তৈরি হয়েছে। নতুন কোষ তৈরি হয়ে তার প্রথম কাজ, সে আসলে কোষ পরবর্তীতে বিভাজিত হবে কি হবে না, বুঝছো? সে কি বিভাজিত হবে কি হবে না, এটা তার হচ্ছে প্রথম কাজ। সে যদি বিভাজিত হতে চায়, যে আমি বিভাজিত হতে পারবো, আমার এই সক্ষমতা আছে, তাহলে সে কি করবে? তাহলে এই পুরাটা চক্র ঘুরবে, প্রস্তুতি নিবে সে। আর তার যদি মনে হয় যে না, আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, আমার দ্বারা মেডিকেল ভর্তি পরীক্ষা সম্ভব না, তাহলে সে কি করবে? সে হার মেনে নেবে। সে হার মেনে নেওয়ার এই দশাটা হচ্ছে G0 দশা, ঠিক আছে? হার মেনে নেওয়ার এই দশাটা কি? G0 দশা। তোমরা যারা এই যে আবার ট্রাই করছো, প্রথমবার হয় না, আবার ট্রাই করা শুরু করছো, তার মানে কি তোমরা সিদ্ধান্ত গ্রহণ করছো যে না, আমরা আবার এই মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিব এবং ভর্তি পরীক্ষাটা দিব, বুঝছো? আর যারা হার মেনে নিছে যে না, আমি পরীক্ষা দিতে পারবো না, তাই না, তারা কোথায় চলে গেছে? তারা G0 চলে গেছে, তারা হেরেই গিয়েছে, তাদের আর ব্যাক করা সম্ভব হয় নাই, কিন্তু তোমরা কামব্যাকের জন্য একটা ট্রাই নিছো। তাহলে এখানে তোমার সিদ্ধান্ত হয় যে তুমি কোষ বিভাজন করবা কি করবা না। যদি না করো তাহলে তুমি কোথায় চলে আসবে? G0, এই যে হেরে যাওয়া পর্যায়ে এই G0 চলে আসবে, বুঝছো? এরপরে দেখো সাইক্লিনটা কি? সাইক্লিন এক ধরনের প্রোটিন। এই সাইক্লিনটা তৈরি হয়, এই সাইক্লিনটা তৈরি হয় কোথায় জানো? এই সাইক্লিনটা তৈরি হয় G1 দশায়। এখন কথা হচ্ছে সাইক্লিনের কাজ কি আসলে, মানে সাইক্লিন কেন প্রয়োজন? তোমরা যে এত কমেন্ট করছো, আমি তো মানে আজে বাজে কমেন্টের জন্য আমি তো মানে পড়াই যে দেখবো যে ভালো কমেন্ট কে করতেছে, কারো কোনো সমস্যা আছে কিনা, এটা তো খুঁজে পাইতেছি না, বুঝছো? একটু তোমরা এই আজে বাজে কমেন্ট করা বাদ দাও। আচ্ছা দেখো, তাহলে সাইক্লিনটা কি? সাইক্লিনটা হচ্ছে এক ধরনের প্রোটিন। সাইক্লিন তৈরি করা কেন প্রয়োজন? কারণ সিডিকে নামে একটা যৌগ আছে, সিডিকে। এই সিডিকে এটা কি? এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ।
এটা হচ্ছে সিডিকে। আচ্ছা, এটার নাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস কেন বলা হলো? কারণ এটা হচ্ছে একটা প্রোটিন, এটা হচ্ছে একটা প্রোটিন, যে প্রোটিনটার নাম হচ্ছে কাইনেস, তার আসল নাম কি? কাইনেস। কিন্তু সে নির্ভর করতেছে কার উপরে? সাইক্লিনের উপরে, সাইক্লিনের উপরে। এই জন্য বলা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিনের উপর নির্ভরশীল কাইনেস। এই জিনিসটা কেমনে মনে রাখতে পারো? অনেকে হচ্ছে আছে যে ভার্সিটি লাইফে এসে এখনো বাবা মার উপর নির্ভরশীল থাকে, তাই না? তারা নিজের যে পরিচয়, নিজের পরিচয় এখনো তৈরি করতে পারে না। তারা কি? তারা হচ্ছে কাইনেস। তারা কার উপর নির্ভরশীল? তার ওই আব্বার উপর নির্ভরশীল। এই জন্য কি? সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। বুঝছো? সাইক্লিন থাকলে এই কাইনেস কাজ করবে। এখন সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এর কাজ করার প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। সে কখন অ্যাক্টিভ হবে? ফসফোরাইলেশন। যে বলছো যে হচ্ছে ছোট ছোট করে লিখি, এখন বড় করে লিখছি, বুঝছো? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন জিনিসটা কি? ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যোগ হওয়ার প্রক্রিয়া, ঠিক আছে? ফসফেট যোগ, এই যে ফসফেট যোগ হওয়ার যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ফসফোরাইলেশন। তার মানে কি? এই কাইনেসটা সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট, এবং এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস তখনই কাজ করবে যখন এর ফসফোরাইলেশন হবে বা ফসফেট যোগ হবে, বুঝছো? এই সিডিকে কি করে জানো? এই সিডিকে হচ্ছে কোষ চক্র নিয়ন্ত্রণ করে। সিডিকে এর কাজ কি? কোষ চক্র নিয়ন্ত্রণ করা। তাহলে এটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এটা অনেক ইম্পর্টেন্ট। তাহলে এ কার উপর নির্ভরশীল? এ হচ্ছে কার উপর নির্ভরশীল? এ হচ্ছে সাইক্লিনের উপর নির্ভরশীল। এই সাইক্লিনটাই তৈরি হচ্ছে এই ধাপে, বুঝছো?